জানুয়ারিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, যমুনা টিভিকে জানালেন উপদেষ্টা নাহিদ। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রায় চূড়ান্ত। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান, বললেন ভারতে আশ্রয় নিয়ে ক্ষমতা ফিরে পেতে সক্রিয় শেখ হাসিনা। পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আমার হৃদ ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। রাজনৈতিকভাবে মৃত্যু হলেও বদলায়নি আওয়ামী লীগের চরিত্র, মন্তব্য জামায়াত আমিরের। বললেন দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ। জুলাই অভ্যুত্থান ভুলতে বসেছে দেশবাসী, আক্ষেপ সমন্বয়কদের কণ্ঠে। পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়। জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5, এই সময়টা ভুলে যেতে বসেছে। পিলখানার ঘটনা আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ কারাবন্দী বিডিআর সদস্যদের পরিবারে, মামলার পুনঃ তদন্ত দাবি। বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। 16 বছর জেল কাটার পরেও জামিন হবে না। জামিনটা আমার অধিকার কিনা। সারা দেশে বাড়ছে শীতের দাপট, কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে 8.4 ডিগ্রি সেলসিয়াস। কোনো জায়গায় কাজকর্ম করতে পারছি না, চলতে পারছি না। ঠান্ডা অনেক কষ্ট হয়, কি করবো, পেটের জন্য তো নামতে হবে। হাটে গেলে শীতের জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না। মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী মংডু দখলে নেয়ার পরও অব্যাহত আরাকান আর্মির অভিযান, অনুপ্রবেশের অপেক্ষায় আরও 5 লাখ রোহিঙ্গা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কত দূর এগোলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়া তিথিকে জানিয়েছেন কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে, তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে, এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি, এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে। একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি।
ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে বলেন, ভারতে বসে ক্ষমতা ফিরে পেতে সক্রিয় শেখ হাসিনা। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার কথা বলে নির্বাচন বিলম্বিত করলে সরকারের জন্য খারাপ খবর আসবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। বাংলার স্বাধিকারের কথা বলেছিল। শোক আর শ্রদ্ধায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনার আয়োজন করে বিএনপি। যোগ দেন দলের নেতাকর্মী ও বুদ্ধিজীবীরা। তুলে ধরেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা ও তার নেপথ্যের নৃশংসতার কথা। এই তোষামোদী বুদ্ধিজীবী আমরা চাই না এবং তাদের নিপাত এবং ধ্বংস কামনা করি। আমরা চাই জনগণের বুদ্ধিজীবী। সভায় বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেন, 1971 আর মুক্তিযুদ্ধকে পিছিয়ে রেখে ইতিহাস বিকৃতির নতুন ষড়যন্ত্র চলছে। 71 সালকে একটু পিছনে রাখা, আজকে যে ইতিহাস দিয়ে আছে আমরা এই 24-এর ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে। গত 15 বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, ঠিক তেমনি করে এখন যেন আবার কোনো ইতিহাসকে বিকৃত করা না হয়, সেই জন্য সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব। সংস্কার শুরু করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান নেতারা। বলেন, তা না হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। সংস্কার শুরু করে আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। পতিত সরকার ও প্রতিবেশী রাষ্ট্র দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে জানান বিএনপি নেতারা। বিজয় ছিনিয়ে আনার পরে তোমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পূরণে আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দেব। তোমরা আগে নিজেদের দেশ পরিচালনার জন্য নিজেদের তৈরি করো, তোমরা ক্লাসরুমে ফিরে যাও। ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফেসিবাদের শাসনামলে। একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে করে 71-এর মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি। নেতাকর্মীদের সঠিক ইতিহাস জানা ও তা চর্চার তাগিদ দেন বুদ্ধিজীবী দিবসের আলোচকরা। পাকিস্তান বাহিনীরা চেষ্টা করেছিল আমাদের মেধা মননকে সরিয়ে নিয়ে তারা বাংলাদেশকে একদম শেষ করে দেবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 53 বছরের রাজনৈতিক দলগুলো কেন রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারেনি এমন প্রশ্ন রেখে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের ইচ্ছায় অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজে হাত দিতে হয়েছে। নির্বাচন কবে হবে সেটি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। সকালে গুলশানের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরী। প্রায় এক যুগ পর সিলেটে প্রকাশ্যে হলো দলটির কর্মী সম্মেলন ও সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।
2009 সালের পর সিলেটে প্রথমবার প্রকাশ্য সমাবেশ করল জামায়াত ইসলামী। নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। 11টার পর মঞ্চে ওঠেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই বিগত শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করেন আমির। অভিযোগ তুলেন, রাজনৈতিকভাবে মৃত্যু হলেও আওয়ামী লীগের চরিত্র পরিবর্তন হয়নি। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে ডক্টর শফিকুর রহমান বলেন, যারা মানুষের বুকে গুলি চালিয়েছে তারা কিভাবে ভোট চাইতে আসবে। আমি বলি, দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে? যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভোট চাইবে? সবশেষে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই জামায়াত ইসলামীর একমাত্র লক্ষ্য। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচার করব একটা সমাজ চাই। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলতে বসেছে, সে কারণেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হচ্ছে, এমন ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, কিছু মানুষ ব্যক্তি স্বার্থ উদ্ধারে ব্যস্ত। সকালে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন সার্জিস আলম। আপনার এলাকায় বিনিয়োগ যদি না হয়। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলন মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সমিতি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্বজন এবং আহতদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ও আর্থিক অনুদান। এর আগে আলোচনায় অংশ নিয়ে ছাত্র নেতারা বলেন, অভ্যুত্থানে নিহতদের ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেবে না বাংলাদেশের তরুণ সমাজ। আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেনি, কিন্তু আমরা কথা দিচ্ছি শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। আলোচনায় সার্জিস আলম বলেন, কিছু মানুষ এখনো ব্যক্তি স্বার্থে কাজ করে যাচ্ছে, ভুলতে বসেছে জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী স্মৃতি। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছে। এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়, একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি ক্ষেত্রেই উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন সার্জিস। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে। একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নামেও বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে, কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে 3টা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই পুরো উত্তরের জনপদে। আলোচনায় উত্তরবঙ্গের উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা হয় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড মামলার পূর্ণ তদন্ত, কারাবন্দীদের মুক্তি, মামলার সব রায় বাতিল সহ 8টি দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবার। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে দাবি জানান তারা। এ সময় অভিযোগ করেন, পিলখানার ঘটনা কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাসে কালো অধ্যায় পিলখানার নারকীয় হত্যাযজ্ঞ, যে ঘটনায় নির্মম মৃত্যু হয় 57 সেনা কর্মকর্তার। গেল 15 বছরেও সুরা হয়নি পিলখানা হত্যাকাণ্ডের। নানামুখী আলোচনা সমালোচনার পরও জানা যায়নি ঘটনার পেছনের ঘটনা, দায় চাপানোতেই কেটে গেছে বছরের পর বছর।
আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর পিলখানা ঘটনার পুনঃ তদন্ত নিয়ে আলোচনা চলছে জোরে সোরে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পিলখানার ঘটনায় দায়ের করা 2 মামলায় অভিযুক্ত তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারের সংবাদ সম্মেলন। তারা জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটেনি, তা ছিল ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযোগ করেন, বিদ্রোহের ঘটনায় গ্রেফতারকৃতদের নানাভাবে নির্যাতন করা হয়েছে বিগত সময়ে। বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন 25-26 ফেব্রুয়ারি উনি ভাগাভুক্ত করেছেন। 15 বছর জেল খাটার পর 16 বছর জেল খাটার পরেও জামিন হবে না। জামিনটা আমার অধিকার কিনা, আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, মামলাগুলোতে ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও শাস্তি পাচ্ছেন। এজন্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও বাকিদের মুক্তি দেওয়ার দাবি জানান তারা। ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনার প্রহসনমূলক যে 2টি মামলা করা হয়েছে, এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে, এই রায়গুলোকে বাতিল করতে হবে। আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এ সময় জানানো হয়, হত্যা মামলায় 276 জন জামিন পেলেও বিস্ফোরক আইনের মামলা সুরাহা না হওয়ায় কারাবন্দী আছেন বিডিআর সদস্যরা। আমরাও চাই প্রকৃত খুনিদের সাদার আয়ত্তে রেখে তাদের বিচার হোক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। বিকেলে উপজেলার হরিশপুর গ্রামের লালন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত মশিউর রহমানের অনুসারীদের কর্মী সভা চলছিল। একই সময় পাশের জটারখালী বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সমর্থকদের সভা হয়। এক পর্যায়ে দুপক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হয়, তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। পৌষ শুরু হতে বাকি আরও কটা দিন, অথচ এখনই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে দেশের প্রায় সব অঞ্চলে। আবহাওয়া অফিস বলছে, বায়ু দূষণ বেশি থাকায় এবছর অগ্রিম অনুভূত হচ্ছে শীত। দিনভরই থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর হাড় হিম করা কনকনে বাতাস। আবহাওয়াবিদরা বলছেন, গেল বছরের তুলনায় শীতের স্থায়িত্ব হবে দীর্ঘ, তাপমাত্রার তুলনায় ঠান্ডা অনুভূত হবে বেশি। শেষের দিকে অগ্রহায়ণ, আশি করছে পৌষ। এরই মধ্যে দাপট দেখাচ্ছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা। দিনের আলো না ফুরোতেই চারদিক ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়, সেই সঙ্গে হিম বাতাস কাঁপুনি ধরিয়ে দিচ্ছে হাড়ে। সাধারণ মানুষ বলছেন, পৌষের আগে এমন ঘন কুয়াশা দেখা যায় না প্রতি বছর। পৌষ মাস এখনো আসেনি, আগে শীতের তীব্রতা শুরু হয়েছে এবং এটা হয়তো সামনে আরো বাড়তে পারে। কুয়াশা অনেক, সকালবেলা তো দেখাই যায় না, মনে হয় যে রোদ হয়, 11টার দিকে একটু ফর্সা হয়। হাত পা খুব ঠান্ডা, আপা আমার ঠান্ডা মনে হয়ে আছে। মোটামুটি ভালো শীত, তাই জন্য আমাদের বের হওয়ার সময় মোটা এবং শক্ত কাপড় পরতে হয়। ঠান্ডা অনেক কষ্ট হয়, কি করবো, প্যারের জন্য তো নামতে হবে। আবহাওয়া অফিস বলছে, এবছর আগে ভাগে অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। মূলত বায়ু দূষণের কারণেই দিনভর থাকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। বাতাসে মাত্রাতিরিক্ত ধূলিকণার কারণে কুয়াশা থাকছে দীর্ঘ সময়, ফলে গেল বছরের তুলনায় বেড়েছে শীতের দাপট। বায়ু দূষণ কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমাদের কুয়াশার পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। বায়ুতে যে পার্টিকেলসগুলো থাকে, সেই পার্টিকেলসগুলোর জন্যই কিন্তু আমাদের ক্লাউডগুলো ফর্মেশন হয়। তো দূষণের কারণে ক্লাউডগুলো ফর্মেশন হওয়ার কারণে কুয়াশার এটা একটু। আগামী 15 থেকে 16 ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা, এরপর কিছুটা বাড়তে পারে। এর মধ্যে বিক্ষিপ্তভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের কোনো কোনো অঞ্চলে। 15-16 তারিখের পরে 1-2 দিনের জন্য রাইজ করে, পরে আবার টেম্পারেচার 20 তারিখের পরে টেম্পারেচারটা আবার গ্রাজুয়ালি ফল করবে আর কি। তবে এর মধ্যেও বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গার তাপমাত্রা।
বায়ু দূষণের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি কিংবা গ্রীষ্মকালে অস্বাভাবিক গরম, প্রতি বছরই পরিবেশ একটু একটু করে জানান দিচ্ছে সে ভালো নেই। তাই সময় থাকতে পরিবেশের প্রতি আরও যত্নশীল না হওয়া গেলে, দূষণ কমানো না গেলে সামনে অপেক্ষা করছে আরও কঠিন দিন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন চা ভালোবাসেন? তাহলে ড্রয়িং রুমে আসেন। চা রেডি। এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ৮ ডিগ্রিতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা। মৃদু শৈত্যপ্রবাহের কবলে আরও ২ জেলা। কনকনে ঠান্ডার সাথে হিম শীতল বাতাসে কাহিল জনজীবন। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়ের শীতের সকাল, কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, সাথে হিম শীতল বাতাস, তাতে কাহিল জনজীবন। প্রকৃতিতে অগ্রহায়ণের শেষ ভাগ, কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট। শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড় জেলায় খুব কনকনা শীত লাগতেছে। এই কুয়াশা, ওই কুয়াশার ভিতরে মানুষ দেখা পায় না। বর্তমান শীতের যে কুয়াশা, ঠান্ডাতে থাকা যায় না। কনকনা শীত, গরিব মানুষ এখনো মোটা কাপড় পরে আছি। শীতের অত্যাচারে বাড়ি থেকে বাইরে হওয়া যায় না। আরও 2 জেলাও পড়েছে মৃদু শৈত্যপ্রবাহের কবলে। জেলাগুলো হলো রাজশাহী ও চুয়াডাঙ্গা। এতে ব্যাহত জীবনযাত্রা, বেশি বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। শীত বস্ত্রের অভাবে বাড়ছে কষ্ট। খুব শীত পড়ছে, শীতে হাত বের করতেই পারছে নি, তারপরে কোনো জায়গায় কাজকর্ম করতে পারছে নি, চলতে পারছে নি। মাঘ মাসে যে শীতটা, সেই শীতটা এখনই অনুভব করছে। হাটে গেলে শীতের বেলায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না, শীতের বেলায় সব অবশ হয়ে থাকছে। শীতের কারণে আমাদের ভাড়া হইতে হচ্ছে না, আমরা খুব সমস্যায় আছি। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই, রোগীদের চাপ হাসপাতালে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পৌষের আগমনী উৎসবে মেতেছে নগরবাসী। ঢাকার অদূরেই পূর্বাচলের জিন্দা পার্কে আজ ছিল বিশেষ আয়োজন। সাপ্তাহিক ছুটির দিন থাকায় ঢল নামে পর্যটকদের। কেউ পরিবার প্রিয়জন নিয়ে, কেউ এসেছেন দল বেঁধে। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ছুটির দিনে সবাই দুদণ্ড হাঁপ ছাড়তে চায়, তাই তো নগরীর যান্ত্রিকতা আর কর্মব্যস্ততাকে পাশ কাটিয়ে সবাই ছুটেন প্রকৃতির মাঝারে। শুক্রবার ছুটির দিন হওয়ায় ভিড় ছিল রাজধানীর অদূরে জিন্দা পার্কেও। সেখানে দর্শনার্থীদের জন্য ছিল বিশেষ আয়োজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এই পার্কটিতে আছে বিভিন্ন বৃক্ষরাজি, জলাধার সহ পর্যটকদের আকৃষ্ট করার নানা আয়োজন। অনেকেই ঘুরতে এসেছেন পরিবার প্রিয়জন নিয়ে, কেউ কেউ এসেছেন দল বেঁধে। যে আমাদের যে কালচার আছে, কালচারটা কীরকম, দেশে বিদেশে অনেক মানুষ এখানে আসে, তো সবাই যেন উপভোগ করতে পারে এবং দেশ সম্পর্কে জানতে পারে। চারপাশে এত গ্রামীণ একটা পরিবেশ ক্রিয়েট করা হয়েছে আমাদের ঢাকা শহরের একটা পার্কের মধ্যে, তো খুবই এনজয় করছি। খোলামেলা বসারও ভালো জায়গা আছে, ঘুরাও ভালো জায়গা আছে, সব কিছু আছে, স্পেস টেস্পেস সবই সুন্দর। পৌষ পার্বণ, এই শীতের শুরুটা আমরা উপভোগ করছি সবাই, আর সব কিছু মিলেই ভালো লাগছে। আমরা যে পৌষের পিকনিকে আসছি, একদম মানে ওয়েদারের সাথে আমাদের পিকনিকের সাথে পুরাটাই মানে কম্প্যারেবল। আগতদের আনন্দে নতুন মাত্রা যোগ করে পৌষ বরণ উৎসব। ছিল গ্রামীণ আবহে নানা আয়োজন, বায়োস্কোপ, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনার পাশাপাশি ছিল শীতকালীন হরেক পিঠার ফসরা। বায়োস্কোপ, দেন ভাগ্য গণনা, তারপরে চুরি ফিতা, তারপরে আমাদের ঢেকি, জামদানি, এই জিনিসগুলো আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে। খোলামেলা পরিবেশ, অনেক আবহাওয়া সুন্দর, তারপর খেয়েছি ভাপা পিঠা, অনেক মজা, নানান রকমের পিঠা খেয়েছি। প্রকৃতির ছোঁয়ায় আমাদের অনেক ভালো লেগেছে, আর পরিবার সহ এসে তো আরও মজা লাগছে আর কি। পুকুরে অনেক ফুল ফুটা থাকে, দেখতে ভালো লাগে। আবার এখানে ভিতরে লাইব্রেরি আছে আর কি, সব কিছু মিলে একদম মনোমুগ্ধকর পরিবেশ।
কর্তৃপক্ষ বলছে বাদবাকি দিনে দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও সাপ্তাহিক ছুটির দিনে ভিড় থাকে বেশি। তাদের বিনোদনের জন্য ভিন্ন এই আয়োজন। পৌষ পার্বণের যে উৎসব, সেই উৎসব উপলক্ষে আমাদের নিজস্ব অনুষ্ঠান তো ছিলই, পাশাপাশি আমাদের একটা ক্লায়েন্ট ছিলেন যাদের উদ্যোগে আরও ওইটা অনুষ্ঠানটাকে আরও ব্যাপকভাবে সাজিয়ে তোলা হয়েছে। তবে সব মিলিয়ে দর্শনার্থীদের উপস্থিতি মোটামুটি ভালো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কালজয়ী কবিতার রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাংলা একাডেমিতে হবে আরেকটি জানাজা। এরপর গ্রামের বাড়ি নেত্রকোনায় দাফনের কথা জানিয়েছে পরিবার। হেলাল হাফিজ দীর্ঘদিন গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি, ডায়াবেটিস এবং স্নায়ুর জটিলতায় ভুগছিলেন। হেলাল হাফিজ উচ্চ মাধ্যমিকের পাঠ চুকে ১৯৬৭ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। উত্তাল ৬০-এর দশক হয়ে ওঠে তার কবিতার উপজীব্য। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে এনে দেয় খ্যাতি। সে সময় তার কবিতাই হয়ে উঠেছিল মিছিলের স্লোগান। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কবিতাটি তুমুল সাড়া জাগায়। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার তুঙ্গে। এখন পর্যন্ত এর ৩৩টির বেশি সংস্করণ বেরিয়েছে। কবিতার জায়গায় হেলাল ভাই অতুলনীয়, এবং যেই কবিকে আসলে মানুষ, জনগণ, গণমানুষ যে কবিকে গ্রহণ করেছে, ফলে হেলাল ভাইকে হারানোটা আমাদের জন্য একটা ভয়াবহ ক্ষতি হলো আর কি। প্রেমের ছায়ায় তিনি আসলে রাষ্ট্রের কথা বলেছেন, তিনি হয়তো প্রেমের কথা বলেছেন, প্রেমের ছায়ায় তিনি আসলে সমাজের গুণেদার, সমাজের সংকটের কথা বলেছেন। তিনি একাকিত্বের মধ্যে এতখানি ডুবে গিয়েছিলেন যে আসলে আর কারোর সঙ্গ তার পছন্দ ছিল না। তো শেষ সময় খুবই অসুস্থ হয়ে পড়েন। নেত্রকোনাতে ওনার দাফন হলে মানুষজন, ওনার ফ্যান, ওনার অনুরাগীরা ওখানে গিয়ে ওনাকে অ্যাটলিস্ট ওনার দেশের বাড়িতে সেতু বন্ধন তৈরি হবে নেত্রকোনার সাথে। পুরো জীবনই যেন একটা দীর্ঘ কবিতা, কোথাও ছন্দের মেলবন্ধন, কোথাও একেবারে ছন্দহীন। জীবনভর একাকিত্বের মাঝে ছিলেন, সেই একাকিত্বই কবি হেলাল হাফিজকে দিয়েছে এক বর্ণিল জীবন। লড়াইয়ে, সংগ্রামে, প্রেমে, বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে যান। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপট নয়, যে কোনো অন্যায় অবিচারে হেলাল হাফিজের উচ্চারণ সবার হয়ে ওঠে। হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে ছাত্র বয়সেই নামের আগে যে কবি শব্দটি খোদাই করে বসিয়েছেন, সময়ের সাথে তা স্পষ্ট উদ্দীপ্ত হয়েছে আরও। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এটাকে শুধু বই বললে ভুল হবে, বলা যেতে পারে ইতিহাস। একটি কবিতার বই এত জনপ্রিয় হতে পারে তা বোধ হয় যে জলে আগুন জ্বলের আগে কেউ ভাবতেই পারেনি। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। তিনি নিজের জীবনকে তুলনা করেছেন দুঃখের আরেক নাম হিসেবে। ছিলেন কষ্টের ফেরিওয়ালা, জীবনভর বিকিয়েছেন লাল, নীল বা কাঁচা হলুদ রঙের কষ্ট। এক জীবনে লিখেছেন নিষিদ্ধ সম্পাদকীয়। তার কলম থেকেই বেরিয়েছে এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ের মতো তেজদীপ্ত শব্দবন্ধন। লিখেছেন অল্প, তবে নিজে হয়ে উঠেছেন লেখালেখির গল্প। কবি দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন ধরে করেছেন সাংবাদিকতাও, কিন্তু ব্যক্তিজীবনের মতো থিতু হননি কোথাও। মাঝে লাপাত্তা হয়েছেন, আবার বুক ভরা প্রেম নিয়ে ফিরেও এসেছেন। আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে মাথা ব্যথা তার ছিল না কোনো কালেই। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। নিভৃতচারী মানুষটির ঝুলিতে আছে আরও বেশ কিছু সম্মাননা। হেলাল হাফিজ ছিলেন কবিতার জাদুকর। কবিতা দর্শন তার ছিল মজ্জাগত। তাই তো বলে গেছেন, আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে, তোকে। তার এঁকে দেয়া লাইনগুলো আউড়িয়েই হয়তো আরও কয়েকটি প্রজন্মের কেটে যাবে বহু বছর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথমে নবাবগঞ্জের আগলা ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। পরে চুরাইন, গালিমপুর, ব্রাহা ও বক্সনগর ইউনিয়নের শীত বস্ত্র বিতরণ করেন তিনি। সহায়তা পেয়েছেন প্রায় ৬,০০০ মানুষ। শীত বস্ত্র পেয়ে
নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান হতদরিদ্ররা। পর্যায়ক্রমে নবাবগঞ্জের আরও 14টি ইউনিয়ন, দোহারের 8 ইউনিয়ন এবং এক পৌরসভায় শীত বস্ত্র বিতরণ করা হবে। এই অঞ্চলের মানুষের পাশে সবসময় থাকার কথা জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। অনুষ্ঠানে জাতীয় পার্টি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিগত 17 বছর ধরে আমি আমাদের এই 14টি ইউনিয়নে ঘুরে ঘুরে আমি অনেক শীত আসলে এবং ঈদ আসলে ঈদের বস্ত্র কাপড় চোপড় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হই। ঠিক আজকে আমি নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আপনাদের জন্য কম্বল নিয়ে আমি এসেছি। প্রতি বছর আমাদেরকে সালমা ইসলাম আমাদেরকে কম্বল বিতরণ করে, আমাকে শীতের মধ্যে সাহায্য করে, কম্বল দেয়, বছর বছর দেয়, আমরা পাই। আমরা তার জন্য দোয়া করি সে যে ভালো থাকে, আল্লাহ তার ভালো রাখে। বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত, এই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লোকসভায় দেয়া ভাষণে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে উদ্বিগ্ন ভারত। সম্প্রতি দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়েও বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে যা ঘটছে তা উদ্বেগ তৈরি করেছে। সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি। আশা করি বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের উপরে হওয়া নির্যাতন প্রতিরোধ করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা এবং মুখপাত্র জন কির্বি। তিনি বলেন, নিরাপত্তা ইস্যুতে ঢাকার সাথে কাজ করছে ওয়াশিংটন। বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে চলছে আলোচনা। বাংলাদেশের চলমান ঘটনাবলী আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্ট বাইডেনও ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন। নিরাপত্তা ইস্যুতে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করছি যেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানো যায়। আরাকান আর্মির অভিযানে মংডুর পতনের মাধ্যমে পুরো পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমার জান্তা। এরই মধ্যে একাধিক জেনারেল সহ কয়েকশো সেনা সদস্যকে আটক করেছে বিদ্রোহীরা। পরিস্থিতি সামাল দিতে মংডু সহ রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে সামরিক বাহিনী। এই অবস্থায় আবারও শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের। চলতি সপ্তাহের শুরুতেই রাখাইন রাজ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মংডুর নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী। দীর্ঘ 11 মাসের লড়াইয়ের পর শহরটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটি নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 270 কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। বিদ্রোহী গোষ্ঠীটি সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দী করা হয়েছে। সেনাঘাঁটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, দুপক্ষের দীর্ঘ সংঘাতে ধ্বংস হয়েছে মংডুর প্রায় 80% স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। যে কোনো সময় রাখাইনের পশ্চিমাঞ্চলে বড় পরিসরে সেনা অভিযান চালাতে পারে জান্তা বাহিনী। তাই বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গা ঢলের শঙ্কা দেখা দিয়েছে। রাখাইন রাজ্যে এখনো বসবাস 5 লাখের বেশি রোহিঙ্গার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ফ্রাঁসোয়া বায়রু। শুক্রবার তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 73 বছর বয়সী বায়রু ফ্রান্সের মধ্যম ধারার রাজনৈতিক দল ডেমোক্রেটিক মুভমেন্টের প্রতিষ্ঠাতা। কয়েক দশক ধরেই ফরাসি রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ম্যাক্রো ঘনিষ্ঠ ফ্রাঁসোয়া বায়রু। দেশটির ইতিহাসে 4র্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠন করবেন বায়রু। এর আগে গেল সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাসের মাথাতেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্প মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন বার্নিয়ে। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।